আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের অ্যাকাউন্টে 3,000, লক্ষ্মীর ভান্ডার প্রাপকদেরও ফের আবেদন করতে হবে। 100 দিনে ম্যাজিক দেখাবে বিজেপি, রাজ্যে শিল্প বিনিয়োগ নিয়ে বড় আশ্বাস বার্তা শ্রমিকের। যারা বাংলার বাড়ি পেয়েছেন তারা কি আদৌ যোগ্য, যাচাইয়ের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। তপ্ত বাংলায় স্বস্তির খবর, কাল বৈশাখীর আশঙ্কা, আজ ভিজবে কোন কোন জেলা। যুদ্ধবিরতি 12টা বাজালো আমেরিকা, মাঝরাতে ইরানের গোপন ঘাঁটিতে মার্কিন যুদ্ধ বিমানে সার্জিক্যাল স্ট্রাইক। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের ক্ষমতা বদলের পর থেকেই মহিলাদের অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম ও টাকার অঙ্ক বদলে 3,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার। তবে এই টাকা পেতে নতুন করে আবেদন করতে হবে কিনা তা নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়াচ্ছিল। জেলায় জেলায় আইসিডিএস কেন্দ্র বা ডিএম অফিসে মহিলাদের ভিড় জমানোর খবরও আসছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও একবার পুরো বিষয়টি খোলসা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরাসরি ট্রান্সফার হবে নাম, কোনো ফর্ম ফিল আপ নয়। পুরমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছিলেন তাদের নতুন করে কোনো ফর্ম তুলতে বা জমা দিতে হবে না। তিনি বলেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নামটাই সরাসরি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা আগে 1,000 টাকা, 1,200 টাকা বা গত মাসে 1,500 টাকা পর্যন্ত যাই পেয়ে থাকুন না কেন, আমাদের সরকারকে এবার থেকে সরাসরি 3,000 টাকা করে পাবেন। এর জন্য কোনো আইসিডিএস কেন্দ্র বা ডিএম অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি আরও জানান, নাম স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ভেরিফিকেশনের কাজ সরাসরি সরকারি দপ্তর নিজেই করবে। সাধারণ মানুষকে এর জন্য কোনো হয়রানির শিকার হতে হবে না। সিএএ আবেদনকারী এবং বাদ পড়াদের জন্য বড় স্বস্তি। শুধু পুরনো প্রাপকই নন, যারা নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর জন্য আবেদন করছেন কিংবা বর্তমানে ট্রাইব্যুনালে আবেদন প্রক্রিয়াধীন রেখেছেন, তারাও এই 3,000 টাকার সুবিধা পাবেন বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। এছাড়া যাদের নাম কোনো কারণে আগে কাটা গিয়েছিল তাদের ক্ষেত্রেও পুনরায় ভেরিফিকেশন বা যাচাইকরণ চলছে এবং উপযুক্ত প্রমাণ মিললে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। ভুয়ো পোর্টাল নিয়ে সতর্কবার্তা নতুনদের জন্য। পোর্টাল বিগত 15 বছরে যারা রাজনৈতিক কারণে বা অত্যন্ত গরিব হওয়া সত্ত্বেও এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্য নতুন পোর্টাল খোলা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তবে বর্তমানে বাজারে ছড়ানো বিভিন্ন ভুয়ো ওয়েবসাইট নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি। মন্ত্রী বলেন, অনেক জায়গায় শুনছি পোর্টাল নাকি খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। আমাদের পোর্টাল এখনো রেডি হয়নি। পোর্টাল চালু হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সবাইকে জানাবো। যারা এখনো সুবিধা পাননি তারা সেই অফিসিয়াল পোর্টালে আবেদন করবেন। বাজেট পেশ হওয়ার 2-3 মাস পর থেকে তাদের অ্যাকাউন্টেও টাকা দেওয়া শুরু হবে। মন্ত্রীর এই ঘোষণার পর রাজ্য জুড়ে মহিলাদের একাংশের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি যেমন দূর হলো, তেমনি 1 জুন থেকে অ্যাকাউন্টে 3,000 টাকা আসার খবরে খুশি হওয়া বাংলার ঘরে ঘরে। বাংলায় রাজনৈতিক পরিবর্তনের পর নবান্নের অল ইন্ডিয়া এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন সরকারের জামানায় মুখ থুবড়ে পড়া রাজ্যের শিল্প বিনিয়োগের হাল ফিরবে কিভাবে। ঠিক এই প্রসঙ্গে সোমবার কলকাতার ভারত চেম্বার অব কমার্সের মঞ্চ থেকে রাজ্যের শিল্প মহল ও বণিক সভাকে এক মস্ত বড় এবং আশাব্যঞ্জক 100 দিনের প্রতিশ্রুতি দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কলকাতার বুক থেকে বিগত বাম ও তৃণমূল জমানায় বড় বড় কর্পোরেট কোম্পানিগুলির রাজ্য ছাড়ার ঐতিহাসিক ধাক্কাকে চূড়ান্ত লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়ে এদিন শ্রমিক সাব জানান, রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনো গঠন না হলেও নতুন সরকার বাংলায় এক লহমায় বিনিয়োগের বন্ধ দুয়ার খুলে দিতে কোমর বেঁধে নেমে পড়েছে। এই প্রেক্ষিতে শিল্প মহলকে এক মস্ত বড় রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আগামী মাত্র 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের শিল্প উৎপাদন ক্ষেত্রে আমরা
এমন কিছু বৈপ্লবিক পদক্ষেপ বা বড় ধামাকা করতে চলেছি যা দেখার পর আপনারা প্রত্যেকেই আমাদের নতুন সরকারের ভূয়সী প্রশংসা করতে বাধ্য হবেন। ব্যবসা ও পুঁজিপতিদের আশ্বস্ত করে রাজ্য বিজেপি সভাপতি মনে করিয়ে দেন, এই মাটি কবিগুরু রবীন্দ্রনাথ এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পবিত্র ভূমি। এটাই দেশের মধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ বান্ধব অঞ্চল হওয়ার যোগ্য ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত জমানার আশ্বাসনের বাংলার সেই বিপুল সম্ভাবনা কোনোদিন ডানা মেলতেই পারেনি। আমরা এবার যা প্রয়োজনীয় ঠিক তাই করব। তিনি এও বার্তা দেন, খুব দ্রুত এমন সমোপযোগী ও কড়া আইন তৈরি করা হবে যা এই রাজ্যের ব্যবসায়ী ও শিল্পপতিদের জন্য চূড়ান্ত লাভদায়ক এবং সুরক্ষামূলক হবে। তবে শ্রমিকের সংযোজন এই কর্মযজ্ঞ কেবল একটি রাজনৈতিক দলে একা করতে পারা সম্ভব নয়। রাজ্যের বুদ্ধিজীবী ও আমজনতাকে এই পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করতে হবে। এদিন বাংলার শিল্পায়নের বেহাল দশা বোঝাতে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প বা এমএসএম সেক্টরে বর্তমান করুণ অবস্থার এক জ্বলন্ত উদাহরণ টানেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, আমি নতুন ও বড় বিনিয়োগকারীদের বাংলায় আসার জন্য খোলা আহ্বান জানাচ্ছি, কিন্তু আমাদের রাজ্যে ক্ষুদ্র শিল্পের নামে কি হচ্ছে, একটা সাধারণ পানের দোকান বা চায়ের দোকানকেও এমএসএমই তালিকায় রেজিস্টার্ড করিয়ে সংখ্যা বাড়িয়ে বাবা নেওয়া হচ্ছে। এটাই কি আমাদের কাম্য ছিল? আমাদের এর চেয়ে অনেক উন্নত ও খাঁটি এমএসএম পরিকাঠামো গড়তে হবে। একই সঙ্গে নতুন শিল্প গড়ার স্বার্থে রাজ্যে একটি অত্যন্ত সুসংহত এবং সুযোগোপযোগী ল্যান্ড পলিসি বা ভূমি নীতি তৈরি করা জরুরি। মহারাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনামূলক খতিয়ান দিয়ে শ্রমিক আক্ষেপের সুরে জানান, একসময় শিল্পে অর্থনীতিতে মহারাষ্ট্রের সঙ্গে সমানে সমানে টক্কর দিত পশ্চিমবঙ্গ, আর আজ দেশের মোট এফডিআই এর প্রায় 36% যাচ্ছে একা মহারাষ্ট্রে। সেখানে কলকাতায় সরাসরি বিদেশি বিনিয়োগের হার তলানিতে ঠেকে মাত্র 0.6% এসে দাঁড়িয়েছে। এই চরম লজ্জাজনক অবসান ঘটাতে নতুন ডাবল ইঞ্জিন সরকার পরিকাঠামো ক্ষেত্রে এক বিশাল ব্লুপ্রিন্ট তৈরি করেছে। উত্তর 24 পরগনা অশোকনগরে খনিজ তেলের সন্ধান মেলা সত্ত্বেও তা নিয়ে বিগত সরকারের গড়িমসি এবং পরিকাঠামো স্তরে চূড়ান্ত ব্যর্থতা নিয়ে এদিন সুর চড়ান রাজ্যের বিজেপি সভাপতি। তাঁর দাবি, পূর্বতন সরকারের কোনো সুনির্দিষ্ট দূরদর্শিতা না থাকায় সেই প্রকল্পের কাজ থমকে রয়েছে। একই সঙ্গে তিনি বাইপাসের উপর চিংড়িঘাটা মেট্রো লাইনের কাজ বছরের পর বছর ধরে কেন আটকে রাখা হয়েছিল তা নিয়েও প্রশ্ন তোলেন। শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা এখন এক চূড়ান্ত ডিজিটাল যুগে বাস করছি। আমাদের রাজ্যকে দ্রুত ডেটা সেন্টার শিল্পে অংশ নিতে হবে এবং বাইরে থেকে আসা বিনিয়োগকারীদের জন্য একটি ভয়হীন লেভেল প্লেইং ফিল্ড বা নিরপেক্ষ প্রতিযোগিতার ক্ষেত্রে তৈরি করে দিতে হবে। বিনিয়োগকারীরা এই রাজ্যে কোটি কোটি টাকা ঢালতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, কিন্তু বিগত সরকার প্রস্তুত ছিল না। তবে এবার আমরা তৈরি। এদিনের অনুষ্ঠান থেকে উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা নিয়েও ক্ষোভ উগরে দেন শ্রমিক ভট্টাচার্য। তার অভিযোগ, উত্তরবঙ্গের পর্যটন থেকে শুরু করে বিশ্ববিখ্যাত চা শিল্প কোনো কিছুই নিয়ে আগে সঠিক পরিকল্পনা করা হয়নি। ফলে বছরের পর বছর ধরে ঢুকছেন গরিব চা শ্রমিকেরা, ক্ষোভে ফুঁসছেন টেক্সটাইল বা বস্ত্র শিল্পের কারিগররা। সব মিলিয়ে শ্রমিক স্পষ্ট করেন, এই সরকার চায় বাংলায় ব্যবসা হোক, কোটি কোটি টাকার বিনিয়োগ হোক, আর সেই সোনার বাংলার রূপরেখা বাস্তবায়িত করতে বাংলার 10.5 কোটি মানুষকে একজোট হতে হবে। বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কিন্তু সেই প্রকল্পের আওতায় যারা বাড়ি পেয়েছেন তারা কি আদৌ যোগ্য তা যাচাই করতে এবার জেলা শাসকের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। অভিযোগ উঠছে, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এমন অনেককে বাড়ি দেওয়া হয়েছে যারা অযোগ্য, তারা এই প্রকল্পের লাভ পেয়েছে। ফলে সমস্ত উপভোক্তাদের পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু হবে। আগামী 30শে মে অর্থাৎ শনিবারের মধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্য। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার কর্মযজ্ঞে নেমেছে। মন্ত্রিসভা গঠনের পর থেকে একাধিক নির্দেশ আসছে নবান্ন থেকে। তৃণমূল জমানার একাধিক দুর্নীতির বিষয়ে প্রকাশ্যে আসছে। প্রচুর বৈঠক করছেন শুভেন্দু। সোমবারই রাজ্যের সরকারি স্কুলের ইউনিফর্মে নিম্নমানের কাপড় ব্যবহার হয়েছে বলে অভিযোগ উঠেছে, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন তিনি। এছাড়াও আরজিকর মামলার ফাইল খুলেছে রাজ্য সরকার। খুন ও ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের মামলার শুনানিতে বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে অভয়া কাণ্ডে সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএস অফিসারকেও।
ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, এর মাঝে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরে চলছে ভ্যাপসা গরম। এই গরমে নাজেহাল অবস্থা সকলের। জ্যৈষ্ঠের এই ভয়ঙ্কর গরম থেকে যেন নিস্তার আর মিলছে না। এবার আবহাওয়া নিয়ে এলো বিরাট আপডেট। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুসারে আজ মঙ্গলবার আবহাওয়া উষ্ণ থাকবে। আজ সর্বোচ্চ 34 থেকে 35 ডিগ্রি থাকবে। আজ বিকালের দিক থেকে আবহাওয়ার বদল হতে চলেছে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার রাতে দেওয়া পূর্বাভাস অনুসারে আজ শহরের কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। আজ বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আজ বিকালের পর থেকে ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম অঞ্চল ও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আছে সতর্কতা। পূর্বাভাস অনুসারে আজ বৃষ্টি হবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে বৃষ্টি। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে বইবে হাওয়া। বুধবার থেকে বদল হবে আবহাওয়ার, বাড়বে বৃষ্টি। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ বিভিন্ন জায়গায় হবে বৃষ্টি। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের একাধিক জেলায় হতে পারে বৃষ্টি। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে হাওয়া। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে হবে বৃষ্টি। যুদ্ধবিরতির আবহে মধ্যপ্রাচ্যের আকাশে ফের বারুদের গন্ধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন ইরানের সঙ্গে শান্তি আলোচনা চমৎকারভাবে এগিয়ে চলছে, ঠিক তখনই দক্ষিণ ইরানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং মাইন স্থাপনকারী নৌযান লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী একাকস্মিক আত্মরক্ষামূলক বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের এই দ্বিমুখী নীতি একদিকে কূটনৈতিক আলোচনার টেবিলে বসায় এবং অন্যদিকে সামরিক আগ্রাসন আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন ধোঁয়াশা উত্তেজনা সৃষ্টি করেছে। হরমুজ প্রণালীতে মার্কিন গর্জন, কেন এই আকস্মিক হামলা? মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স আজ এক বিবৃতিতে এই সামরিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন সেনা ছাউনি ও যুদ্ধ জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি ওয়াশিংটনের। ক্যাপ্টেন হকিন্স বলেন, আমাদের সৈন্যদের রক্ষা করতেই নিখুঁত হামলা চালানো হয়েছে। তবে তিনি এও যোগ করেন যে চলমান যুদ্ধবিরতির নীতিকে শ্রদ্ধা জানিয়ে মার্কিন সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করছে। ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালীর নিকটবর্তী বন্দর আব্বাস এলাকায় এই হামলা চালানো হয়। ইরানি সংবাদ মাধ্যমগুলি এই এলাকায় বিকট বিস্ফোরণের খবর দিলেও তেহরানের শীর্ষ আধিকারিকরা পরে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছেন। তবে মার্কিন হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কী ধরনের সুনির্দিষ্ট হুমকি ছিল তা এখনো স্পষ্ট করা হয়নি। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান এবং ইসরায়েলের উপর মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়েছিল। পর এপ্রিল মাস থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির মাঝেই যখন দুই পক্ষ শান্তি চুক্তির খসড়া নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক নতুন শর্ত জুড়ে দিয়েছে। জল ঘোলা করছেন। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে যে কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। তিনি দাবি তুলেছেন, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কয়েকটি প্রভাবশালী দেশকে আব্রাহাম অ্যাক্টস অর্থাৎ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে স্বাক্ষর করতে হবে। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, আমেরিকার এত প্রচেষ্টার পর এটা বাধ্যতামূলক হওয়া উচিত যে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, মিশর এবং জর্ডানের মতো দেশগুলি আব্রাহাম অ্যাকর্ডসে স্বাক্ষর করবে। ট্রাম্পের এই আকস্মিক শর্ত শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কারণ তালিকায় থাকা দেশগুলির সমীকরণ অত্যন্ত জটিল। উদাহরণস্বরূপ, সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে স্বাধীন প্যালেস্তাইন দেশ গঠন না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করবে না। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্কই নেই। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত মাসুদ খান এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ট্রাম্পের এই প্রস্তাব চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে সম্পূর্ণ একটি নতুন মাত্রা দিল। তবে পরিস্থিতি জটিল হলেও পর্দার আড়ালে আলোচনা এখনো অব্যাহত রয়েছে। পাশাপাশি ট্রাম্প তার পুরনো দাবিতে অনড় থেকে জানিয়েছেন, ইরানের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আন্তর্জাতিক নজরদারিতে ধ্বংসবাদ দেশ থেকে সরিয়ে ফেলতে হবে। সামরিক হামলা এবং ট্রাম্পের এই নতুন কূটনৈতিক চালের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কবে নাগাদ একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে তা এখন সম্পূর্ণ অনিশ্চিত।